নমস্কার। প্রতিদিনের মতো আমরা আবারও চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলোচনা করব বলে। তো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা লাইভ ফেসবুকে এবং ত্রিপুরা নলেজ সিটি পেজে। তো আপনাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডক্টর বলরাম সূত্রধর স্যার। তো ওনার সাথে পরিচয় করে নেব। তো স্যার নমস্কার। নমস্কার ম্যাডাম, একটু পরিচয়টা জেনে নেব আপনার। অসংখ্য ধন্যবাদ আমাকে পজিটিভ বার্তায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর বলরাম সূত্রধর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি অধ্যাপনার সাথে গবেষণার সাথেও ওতপ্রোতভাবে জড়িত আছি। আজ পজিটিভ বার্তায় কিছু বলবো বলে আপনাদের এখানে আসা। ধন্যবাদ স্যারকে। তো স্যারের কাছ থেকে এরপর জেনে নেব যে আমাদের এই পজিটিভ বার্তা এসে স্যারের কেমন লাগছে। অবশ্যই এটা আমার জন্য একটা সুন্দর সময়, যেখানে এসে মনে হচ্ছে না আমি দীর্ঘদিনের যেই অধ্যাপনার কাজ করে যাচ্ছি এবং গবেষণার কাজ করে যাচ্ছি, সেই পজিটিভ বার্তার মাধ্যমে হয়তো তার কিছু একটা দিক আমি সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে তার ছড়িয়ে দিতে পারবো, সেটা মনে হচ্ছে। ঠিক, একদম সত্য কথা। যেটা আমাদের উদ্দেশ্য, এই পজিটিভ বার্তার যে মূল লক্ষ্য, সেটা হলো সমাজের মধ্যে পজিটিভ ভাইব বা ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দেওয়া এবং আমাদের এখানে আসা যে গুণী মানুষরা আছেন ওনাদের মধ্য দিয়ে আমরা সমাজে এই ভাইবটা ছড়িয়ে দিতে চাই। তো ধন্যবাদ জানাবো আবারও স্যারকে যে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আসার জন্য এবং আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো স্যারের কাছে প্রথমেই চলে যাব যে একটি প্রশ্ন নিয়ে, যে অসংক্রামক রোগ কাকে বলে? সেটা নিয়ে চর্চা করার আগে ম্যাডাম, আমি তার ব্যাকগ্রাউন্ড কিছু কথা বলে নিতে চাই। হ্যাঁ, অবশ্যই আমি অসংক্রামক রোগ নিয়ে কথা বলবো। তার আগে আমি যেই প্ল্যাটফর্ম থেকে পজিটিভ বার্তায় আসা, সেই প্ল্যাটফর্মটাকে একটু এখানে তুলে ধরছি। হ্যাঁ, আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন সহকারী অধ্যাপক। আমি কাজ করছি ডিপার্টমেন্ট অফ ফিজিওলজিতে। আমি ওই মেডিকেল কলেজে যখন জয়েন করি, কিছু উদ্দেশ্য নিয়ে জয়েন করি এবং সেই উদ্দেশ্যগুলিকে পজিটিভ ওয়েতে প্রতিফলন করার চেষ্টা করে যাচ্ছি। আর আমি যখন জয়েন করি তখন থেকে দেখতে পাচ্ছি, হতে পারে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একদম নতুন কলেজ, বাট সেখানে আমি এসে দেখলাম যে সেখানে উন্নত মানের পরিষেবা চলছে। বিশেষ করে আমি বলতে পারি যে ওপিডি পরিষেবা, যেটা হসপিটাল থেকে দেওয়া হচ্ছে, যেটা গরিব মেহনতি মানুষের জন্য খুবই উপযোগী। স্বল্প মূল্যে, স্বল্প পয়সায় ওপিডি পরিষেবা নিতে পারছে। এবং আমি জানতে পেরেছি ওপিডি পরিষেবা মাত্র 10 টাকার বিনিময়ে নিচ্ছে। এটা একটা দিক। অন্যদিকে আমি কলেজের ব্যাপারে যদি আরও দুটা কথা তুলে ধরতে চাই, সেক্ষেত্রে বলতে হবে আমাদের শ্রদ্ধেয় মলয় স্যারের কথা। ওনার যে পজিটিভ অ্যাটিটিউড, কাজ করার যে ধরন, এগুলি দেখে অনেক অংশেই আমি মোটিভেটেড। এবং আমি দেখতে পেয়েছি কলেজে একেবারে প্রাথমিক বর্ষেই বিশাল সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়া। শুধু তাই নয়, এটাও জানতে পেরেছি ভারতবর্ষের প্রায় 21টা রাজ্য থেকে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এটা আমাদের জন্য, ত্রিপুরার জন্য একটা বিশাল প্রাপ্তি। আর এই প্রাপ্তি সম্ভব হয়েছে সেই শ্রদ্ধেয় মলয় স্যারের পজিটিভ অ্যাটিটিউডের জন্যই। আর সেটারই পরিপ্রেক্ষিতে আমি এটাও জানতে পেরেছি আমাদের কলেজের নাম এসছে এশিয়া বুক অফ রেকর্ডসে, আমাদের কলেজের নাম এসছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, এবং ভেরি রিসেন্টলি আমি এটাও দেখতে পেয়েছি কলেজের নাম উঠেছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। সো এগুলি সব আমি বলতে পারি প্রাথমিক বর্ষেই বিশাল প্রাপ্তি। আর এই প্রাপ্তি সম্ভব হয়েছে শ্রদ্ধেয় মলয় পিট স্যারের পজিটিভ অ্যাটিটিউড। ঠিক, একদম।
ধন্যবাদ স্যারকে। তো আমাদের এই কলেজের যে পরিবেশটা সম্বন্ধে তুলে ধরলেন এবং আমাদের স্যারের যে কার্যকলাপ উনি যে করছেন, পজিটিভ যে ভাইব সমাজে ছড়িয়ে দিচ্ছেন, সেটা সম্বন্ধেও স্যারের কাছ থেকে আমরা জেনে নিতে পারলাম। তো স্যারকে ধন্যবাদ জানাবো আবারও। তো স্যারের কাছ থেকে যেটা আমি প্রশ্নে গেছিলাম আর কি, যে অসংক্রামক রোগ কাকে বলে? এখন যদি আমি আমার মেইন টপিক অফ ডিসকাশনে ঢুকি, তাহলে আমি আমার কথাগুলো একদম আমি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে করে একজন লেম্যান তার বেনিফিটটা নিতে পারে। সো অসংক্রামক রোগ, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, এটা এমন একটা রোগ যাতে দেখা যায় এটা একজন ব্যক্তির মধ্যে হয়, এটা দীর্ঘ সময় স্থায়ী থাকে এবং এটা ধীরে ধীরে তার যে নেগেটিভ ইমপ্যাক্ট ধীরে ধীরে শরীরের মধ্যে পড়তে থাকে এবং ধীরে ধীরে তা বিকাশ লাভ করে। আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটা রোগ, এটা কখনো একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে না। তাছাড়া আমি এখানে বলবো এই অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ এর জন্যে অনেকাংশে আমরা নিজেরাই দায়ী। আবার এটাও দেখা যায় তার কারণ খুঁজতে গেলে একদিকে যেমন আমরা নিজেরা দায়ী, অন্যদিকে এই রোগ তৈরি হওয়ার পিছনে আমাদের যেই জিনগত গঠনও বিশেষভাবে দায়ী। তাছাড়া পরিবেশগত কিছু ফ্যাক্টর এবং অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যার কারণে এই অসংক্রামিত রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যারকে। আমরা জানতে পারলাম কিভাবে এই অসংক্রামক রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধে বা কিভাবে কাকে বলে। তো এরপরে জেনে নেব স্যারের কাছ থেকে যে অসংক্রামক রোগের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, আমি প্রথম লাইনে বলেছিলাম যে না, অসংক্রামক রোগ এমন একটা রোগ যেখানে এটা একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, বাট এটা ধীরে ধীরে বিকাশ লাভ করে। এখন আমি যদি দেখি এগুলি কী ধরনের রোগ যাকে আমি অসংক্রামক রোগের পর্যায়ে ফেলছি। হ্যাঁ, আমরা আজকাল খুব শুনতে পাই যে হৃদরোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে। তো আসলে হৃদরোগ বলুন, ক্যান্সার বলুন, ডায়াবেটিস বলুন, এই সব রোগগুলো সবগুলি আসছে অসংক্রামক রোগের পর্যায়ে, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ। এই রোগে দেখা যায় তার যে জটিল প্রভাবগুলো প্রথম দিকে যদিও তা প্রকাশ পায় না, যত সময় গড়িয়ে যায় তার জটিল প্রভাবগুলো ব্যক্তির মধ্যে প্রকাশ পেতে থাকে। আর যখন এই জটিল প্রভাবগুলো প্রকাশ পায় তখন অনেকটা সময় চলে যায়, তখন আর আমাদের হাতে কিছু থাকে না তার প্রপার ট্রিটমেন্ট করার জন্য। তাছাড়া আমি যদি আরও দু একটা কথা বলতে চাই তার বৈশিষ্ট্যগত দিক থেকে, এইগুলি এমন একটা রোগ যাকে প্রতিহত করতে পারি যদি আমাদের নিজস্ব পরিবর্তনের মাধ্যমে। তার মানে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনধারার মধ্যে কিছু যদি পরিবর্তন আনি, খাদ্যাভ্যাসের মধ্যে যদি পরিবর্তন আনি, শারীরিক কার্যক্ষমতার সাথে যদি কিছু পরিবর্তন আনি, তাহলে আমার মনে হয় এই নন কমিউনিকেবল ডিজিজ যেটা আজকাল একটা মহামারীর রূপ ধারণ করতে যাচ্ছে সেটা হয়তো প্রতিহত করা যেতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি ওই ডিজিজটার ব্যাপারে ওয়াকিবল হতে পারছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কতটুক আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারছি। তো এই বলতে পারি এই নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগ এর বিষয়ে। ধন্যবাদ স্যারকে। আবারও জেনে নিতে পারলাম যে এই অসংক্রামক রোগের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো আমরা বুঝতে পারলাম। এবার জেনে নেব যে এই রোগের ধরনগুলো কি।
দেখুন, আজকাল সংক্রামক রোগের সাথে অসংক্রামক রোগ এর ধরন পরিবর্তন হচ্ছে মুহূর্তে মুহূর্তে। বাট আমরা যদি গবেষণা দেখি, সবথেকে প্রিভ্যালেন্ট যেই অসংক্রামক রোগগুলি বা নন কমিউনিকেবল ডিজিজগুলি, যেগুলিকে আমরা বলি প্রিভ্যালেন্ট ডিজিজ, এর মধ্যে প্রথমেই আসছে হৃদরোগ, যেটাকে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ হিসেবে জানি, আসছে ডায়াবেটিস, আসছে ক্যান্সার, আসছে আমাদের কিছু পালমোনারি ডিজিজেস। এর মধ্যে আমি বলি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার ডিজিজ এটা একটা, বা হৃদরোগ, এটা একটা শব্দ মাত্র। এই শব্দের পেছনে অনেকগুলো কমপ্লিকেটেড শারীরিক অবস্থা জড়িত, যেমন কি উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক। এই উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, দে অল আর পার্টস। কার পার্টস? না, হৃদরোগের একটা অংশ। তাছাড়া আমি যদি ডায়াবেটিস বলি এবং ডায়াবেটিসের ধরন বলি, আজকাল দেখা যায় ডায়াবেটিস 1 এবং ডায়াবেটিস 2 এই দুটা কন্ডিশনই খুব প্রিভ্যালেন্ট, এবং এই দুটা কন্ডিশন এর পিছনে আমি দেখি একটা বিশেষ অবস্থা দায়ী। আসলে বিশেষ অবস্থাটা কি? না, আমাদের ব্লাডে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, সেটা হচ্ছে মেইন কারণ যার জন্য ডায়াবেটিস হতে পারে। আর দেখা যায় যখনই ডায়াবেটিসটা ডেভেলপ করে, তো ওই পার্টিকুলার ব্যক্তির মধ্যে কী ধরনের পরিবর্তন দেখা যায়, হ্যাঁ, বা কার মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে প্রবণতাটা বেড়ে যাচ্ছে যাদের নিজেদের মধ্যে কোনো শারীরিক নিয়ন্ত্রণ নেই, যাদের শরীরের ওজন অনেক বেশি, তাছাড়া যাদের মধ্যে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। দুটাই বেড়ে যায়, ডায়াবেটিস টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। তাছাড়া দেখা যায় ক্যান্সার, আজকাল আমরা মুখে মুখে শুনি যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। তো আসলে ক্যান্সারটা কি? হ্যাঁ, অনেকে আমরা জানি তার যেই বেসিক ধারণাটা কি না, ক্যান্সার হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দেখা যায় কোনো একটা অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যেটাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। আর এই ক্যান্সার এর ধরন যদি আপনি লক্ষ্য করেন, আজকাল বিভিন্ন প্রকৃতির ক্যান্সারের ধরন আমরা দেখতে পাই। লাইক ফুসফুসের ক্যান্সার হয়, স্তনের ক্যান্সার হয়, জরায়ুর ক্যান্সার হয় না। এখানে বেসড অন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি ক্যান্সার বিভিন্ন প্রকৃতির হতে পারে। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে ক্যান্সারের কারণটা কী স্যার, বা সিমটমগুলো আমরা কিভাবে বুঝবো যে এগুলো ক্যান্সারটা হয়েছে কারো কিছু? সিমটমস অ্যাজ সাচ ইনিশিয়াল পয়েন্ট অফ টাইমে যেই লক্ষণগুলো হয়তো আমরা বুঝতে পারি না ক্যান্সারের ক্ষেত্রে, কিন্তু যখন অ্যাডভান্স কন্ডিশন ডেভেলপ করে, ওই অ্যাডভান্স কন্ডিশনের সিমটমস থেকে আমরা এতটুক বলতে পারি, কিছু কিছু ইনিশিয়েটিভ যদি আমরা প্রাথমিক অবস্থায় নিতে পারতাম, হয়তো তার প্রবণতাটা, তার ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আনা যেত। যেমন কি দেখা যায় যাদের মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে বা ক্যান্সারের প্রবণতা গড়ে উঠছে, দেখা যায় হয়তো তারা বিশেষ পরিমাণে তামাক নিচ্ছে, অ্যালকোহল কনজিউম করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার হওয়ার পিছনে বিভিন্ন ধরনের সংক্রামক রোগও দায়ী, বা বায়ু দূষণজনিত কারণেও ক্যান্সার হতে পারে। আরেকটা আমি বলতে পারি, আজকাল খুব বেশি পরিমাণেই সেটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার শ্বাসকষ্টজনিত রোগ, যেটাকে আমরা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলি। তো এই ক্রনিক রেসপিরেটরি ডিজিজের মধ্যে আপনি দেখবেন আজকাল অ্যাজমা খুব প্রিভ্যালেন্ট, দেন সিওপিডি, যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, খুব বেশি পরিমাণে দেখা যায়।
তো এর পেছনে আসলে মেইন কারণটা কি? দেখা যায় যদি কারণ খুঁজতে যাই, বায়ু দূষণ একটা প্রধান কারণ, ধূমপান প্রধান কারণ। তাছাড়া যেটা আমি প্রথমে বলেছিলাম, আজকাল জেনেটিক প্রিডিসপোজিশন বা জেনেটিক ফ্যাক্টরস একটা বিশাল কারণ হয় এই ধরনের নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগগুলি তৈরি হওয়ার পেছনে। ধন্যবাদ। স্যারের কাছে জানতে পারছি অনেক মানে মূল তথ্যগুলো আমরা জেনে নিতে পারছি কিভাবে আমাদের এই ডায়াবেটিস বলুন, ক্যান্সার বলুন, শ্বাসজনিত কারণে ঘটে থাকে বা বায়ু দূষণের কারণে ঘটে থাকে। তো জেনে নেব যে এগুলো প্রতিকারের উপায় কী? দেখুন, আমাদের যে অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, এর পেছনে কিছু ফ্যাক্টর আছে যেগুলিকে আমরা বলি মডিফায়েবল ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর আছে যেগুলিকে আমরা বলি নন মডিফায়েবল ফ্যাক্টর। সো মডিফায়েবল ফ্যাক্টরগুলো আমাদের উপর নির্ভর করছে, আমরা নিজেরা পরিবর্তন করতে পারি, যেই পরিবর্তনের মাধ্যমে হয়তো এই ডিজিজ হওয়ার প্রবণতাটাকে কমিয়ে আনতে পারি। আবার দেখা যায় কিছু কিছু নন মডিফায়েবল ফ্যাক্টরস, যেমন কি জিনগত পরিবর্তন আমরা কিছু করতে পারবো না, এজ আমরা কিছু করতে পারবো না। সো কিছু কিছু নন মডিফায়েবল ফ্যাক্টর আছে যেটা দায়ী এই অসংক্রামক রোগগুলি হওয়ার পেছনে। বাট আমি যদি একটু ডিটেলস বলতে যাই, তখন আমি বলতে পারি হ্যাঁ, আমাদের হাতে এমন কিছু ব্যবস্থা আছে যেগুলি যদি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি, তাহলে অসংক্রামক রোগের যে ফ্রিকোয়েন্সি সেটা হয়তো কমিয়ে আনা যেতে পারে। তো সেগুলি কি? অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেটা যদি আমরা করতে পারি। সবসময় বলা হয় এই বা গবেষণায় দেখা যায় যারা বেশি পরিমাণে ফল, শাকসবজি বা কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে এই অসংক্রামক রোগগুলি হওয়ার প্রবণতা অনেকাংশে কম থাকে। আবার দেখা যায় যারা নিয়মিত শরীরচর্চা করে, তাদের ক্ষেত্রে অনেকাংশে কম দেখা যাচ্ছে। ইভেন আপনি দেখবেন আজকাল আমরা ওয়ার্ক প্লেস বলেন, ঘরে বলেন, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে স্ট্রেস বহন করে চলছি। দেখা যায় বা গবেষণা বলছে স্ট্রেস মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিসের জন্য না, টু ডেভেলপ দিস টাইপ অফ ডিজিজ। সো আমরা যদি এই মানসিক স্ট্রেসটাকে কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো ডিজিজ হওয়ার ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে আনা যেতে পারে। অন্যদিকে আমরা এটাও বলতে পারি, আজকাল দেখা যায় ইয়ং জেনারেশান, ইভেন দোজ হু আর অ্যাডাল্ট তাদের ক্ষেত্রেও, দোজ হু আর ওল্ড এজ তাদের ক্ষেত্রেও তাদের বিশেষ পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করছে, অ্যালকোহল কনজিউম করছে। তো এই যে প্রবণতাটা, এগুলি নেওয়ার যে প্রবণতাটা, এটাকে যদি একটু কমিয়ে আনা যায়, তাহলে হয়তো তার একটা পজিটিভ ইম্প্যাক্ট ডিজিজকে প্রতিহত করার উপর পড়তে পারে আমার মনে হয়। ধন্যবাদ স্যারকে। এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব যে WHO আমাদের কি ধরনের তথ্য দিয়ে থাকে এই রোগ সংক্রামিত বিষয়ে, এই অসংক্রামক যে রোগটা সম্বন্ধে। হ্যাঁ, ভালো কোশ্চেন করেছেন। বিশ্বব্যাপী এই অসংক্রামক রোগ নিয়ে অনেক গবেষণা চলছে, আর প্রতি মুহূর্ত গবেষণালব্ধ অনেক ফলও বেরিয়ে আসছে। আর এই গবেষণার ফলের উপর ভিত্তি করেই WHO প্রত্যেক বছর রিপোর্ট পাবলিশ করে, এবং WHO যে রিপোর্ট পাবলিশ করে বিশ্বের সবগুলো দেশই অলমোস্ট সেই রিপোর্টকে ফলো করে। সো ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। সো আমরা যদি দেখি ভেরি রিসেন্টলি পাবলিশ WHO রিপোর্ট রিগার্ডিং নন কমিউনিকেবল ডিজিজ অর NCD, ওরা বলছে হৃদরোগ বলেন, ডায়াবেটিস বলেন এবং ক্যান্সার বলেন, সাথে শ্বাসযন্ত্রজনিত যে দীর্ঘস্থায়ী রোগ, এগুলি আমাদের দেশে যে টোটাল মৃত্যুর হার, তার মধ্যে প্রায় 66% মৃত্যু এর জন্য দায়ী। এটা WHOর রিপোর্ট থেকে পাওয়া গেছে। তাছাড়া আমি যদি আরেকটু পরিসংখ্যান ঘাঁটি, পরিসংখ্যানে বলছে, সেটা বেশি দিন পুরনো পরিসংখ্যান নয়, 2019 সালের পরিসংখ্যান। সেখানে দেখা যায় ভারতবর্ষে যেই NCD জনিত যেই মৃত্যু, তার মধ্যে দেখা যায় 22% মৃত্যু
হচ্ছে 70 বছরের নিচে যারা আছে তাদের মধ্যে, যেটাকে আমরা বলি অকাল মৃত্যু। আরেকটা পরিসংখ্যানে উঠে এসছে যে ভারতবর্ষে যে হৃদরোগজনিত মৃত্যু, তার মধ্যে দেখা যায় প্রায় টোটাল মৃত্যুর প্রায় 28% মৃত্যু হৃদরোগজনিত। অ্যান্ড ইভেন আজকাল মুখে মুখে আমরা যেটা শুনি ডায়াবেটিস, ভারতে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় 101 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ইট ইজ অ্যারাউন্ড 136 মিলিয়ন মানুষ প্রি ডায়াবেটিসকে বহন করে চলছে। আপনি যদি দেখেন ক্যান্সার, সেটা পাবলিশ হয়েছে 2022 সালে। 2022 সালে ভারতে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা অ্যারাউন্ড 1.46 মিলিয়ন। তার মানে পরিসংখ্যানই বলে দিচ্ছে এই রোগের ভয়াবহতা। এবং এই রোগ শুধু পরিসংখ্যানই সীমাবদ্ধ না, তার যে ভয়াবহতা, যাদের মধ্যে এই রোগ তৈরি হচ্ছে একমাত্র তারা বুঝতে পারছে যে কতটুক সাফার করতে হচ্ছে। শুধু তাই না, পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে এই রোগের পেছনে ভারতবর্ষ কত পয়সা খরচা করতে হচ্ছে ফর দ্য পারপাস অফ ট্রিটমেন্ট। আপনি দেখেন, আমি যদি বললাম ভারতবর্ষের এই অবস্থা, দিস ইজ নট এ ওল্ড রিপোর্ট, ভেরি রিসেন্ট রিপোর্ট। তাহলে ত্রিপুরার অবস্থা কোথায়? আমরা ত্রিপুরা কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, ত্রিপুরার ক্ষেত্রে অসংক্রামক রোগের অবস্থা খুব বেশি ভালো বলে আমার মনে হয় না, এবং সেটা রিপোর্টই বলছে। রিপোর্টে দেখা গেছে ত্রিপুরার ক্ষেত্রে যেটা উচ্চ রক্তচাপ, তার যে প্রবণতা দেখা যায়, মানে উত্তর পূর্বাঞ্চলে অ্যারাউন্ড 26% মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি আমরা উত্তর পূর্বাঞ্চলেরই পার্ট? তাহলে ত্রিপুরার ক্ষেত্রে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? জাতীয় হিসাব যদি দেখি, জাতীয় হিসাবের সাথে বা স্ট্যাটিস্টিক্সের সাথে ত্রিপুরা স্ট্যাটিস্টিক্স কি ভেরি করছে? তাহলে দেখা যায় ত্রিপুরাও কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নেই। জাতীয় যে স্ট্যাটিস্টিক্স বা ডিজিজ ফ্রিকোয়েন্সি, এই নন কমিউনিকেবল ডিজিজের যে ফ্রিকোয়েন্সি, ত্রিপুরার ক্ষেত্রেও সেটা বিশালভাবেই প্রকট দেখা গেছে। তো আমি এতটুকু বলতে পারি। এখানে আমার আরেকটা কথা উল্লেখ করা উচিত, কেন এই ডিজিজটা হওয়ার পিছনে কোন ফ্যাক্টরটাকে আমরা মিস করে যাচ্ছি, যার জন্য ডিজিজটা খুব প্রিভ্যালেন্ট হয়ে উঠছে। হ্যাঁ, একটা জিনিস আমি কিছু গবেষণার ফল থেকে পেয়েছি যে উত্তর পূর্বাঞ্চলের মানুষের যদি অবস্থা দেখেন, চিকিৎসা গ্রহণে বিলম্ব করা, তো দেখা যায় যাদের মধ্যে এই ডিজিজটা বা নন কমিউনিকেবল ডিজিজটা ডেভেলপ করছে, তাদের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের 40% মানুষ শুধুমাত্র গুরুতর পর্যায়ে, যখন ডিজিজটা গুরুতর পর্যায়ে পৌঁছে যায় তখন ওরা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যায়, যেটা জাতীয় হিসাব থেকে অনেক বেশি। জাতীয় হিসাব যদি দেখা যায়, জাতীয় গড় অ্যারাউন্ড 17%। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে একদিকে ভারতে যেমন এই ডিজিজের প্রবণতাটা বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা নর্থ ইস্ট, আমরা ত্রিপুরা কোনোভাবে পিছিয়ে নেই। একদমই ঠিক। তো স্যারের কাছ থেকে জেনে নেব আবারও আরেকটু এই বিষয়ে প্রশ্ন, যে WHO এর সর্বশেষ NCD রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থা বর্তমানে কি? আমি সেটাতে যাওয়ার আগে আমি আরেকটা পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, এবং সেটা সম্পূর্ণ ত্রিপুরার পরিসংখ্যান। অ্যান্ড দিস রিপোর্ট ইজ পাবলিশ ভেরি রিসেন্টলি। ত্রিপুরার প্রায় 10% জনসংখ্যা ডায়াবেটিসে আক্রান্ত, যা নাকি উত্তর পূর্ব ভারতে সিকিমের পরে দ্বিতীয় স্থানে ত্রিপুরা আছে। তার মানে ভয়াবহতা কীরকম বুঝতে পারছেন। অ্যান্ড ইভেন আমরা দেখি ত্রিপুরার ক্ষেত্রে একমাত্র রেফারেল হসপিটাল এখন পর্যন্ত আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে জানি। তো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটা রিপোর্ট আমি দেখতে পেয়েছিলাম। এখানে যত সংখ্যক রুগী হসপিটালে আসেন, তাদের মধ্যে প্রায় 57%
হয়তো হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো অসংক্রামক রোগ নিয়ে বেঁচে আছেন। সো এই দিক থেকে বিচার করলে আমরা কোনোভাবেই ভালো পজিশানে নেই। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওদের যে ইনিশিয়েটিভ, তাদের ইনিশিয়েটিভে দেখা যায় তাদের একটা লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্যমাত্রাকে বলা হয় 25/25। সো এই লক্ষ্যমাত্রা কী ছিল আসলে? ওদের লক্ষ্যমাত্রা ছিল বাই দ্য ইয়ার অফ 2025 এই রোগের যে প্রবণতা, এটা 25% এর নিচে কমিয়ে আনবে। এটা WHO এই যে রিপোর্টটা করেছে, বেসড অন দ্য রিপোর্ট কালেক্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন WHOর লক্ষ্যমাত্রা ছিল 25%-এর নিচে কমিয়ে আনবে বাই দ্য ইয়ার অফ 2025। এখন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ অ্যাট প্রেজেন্ট কোন পজিশনে দাঁড়িয়ে আছে? দেখা গেছে বাই দ্য ইয়ার অফ 2025 ভারতবর্ষ মনে হচ্ছে মাত্র কমিয়ে আনতে পারবে অ্যারাউন্ড 13.9%। WHO লক্ষ্যমাত্রা ছিল 25%, কিন্তু ভারতবর্ষে যে গবেষণালব্ধ ফল তাতে দেখা যায় না, আমরা 25% কমিয়ে আনতে হয়তো পারবো না। ইট ইজ অ্যারাউন্ড যেটাকে আমরা বলি এই রোগের জন্য যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুর হার 25% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও আমরা কিন্তু সেটাতে পৌঁছতে পারছি না। আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে, আমাদের গবেষণা বলছে আমরা হয়তো 13.9 to 14%ই কমিয়ে আনতে পারবো, যেটা জাতীয় গড় থেকে বা মানে ইন্টারন্যাশনাল যে অ্যাভারেজ তার থেকে অনেকটাই পিছিয়ে। স্যারের আলোচনার মাধ্যমেই আমরা যে পেলাম যে এনসিডির কারণে যে অকাল মৃত্যুটা হচ্ছে, তো এটার বিষয়ের উপর আমাদের সরকারের কি পদক্ষেপ নিয়েছে বা উদ্যোগ নিয়েছে যদি একটু জানতে পারতাম। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। আমাদের সরকার বলতে আমি প্রথমেই ভারত সরকারের উদ্যোগ নিয়ে দুটো কথা বলতে চাই। হ্যাঁ, এই নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনের জন্য ভারত সরকার যেই পদক্ষেপ নিয়েছে সেখানে একটা প্রধান পদক্ষেপ চালু আছে, সেটাকে বলছে NP-NCD। সো আসলে NP-NCD কী? NP-NCD হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজ। সো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে সমগ্র ভারতবর্ষব্যাপী NCDর ফ্রিকোয়েন্সিকে কমিয়ে আনা যায়। তাহলে কমিয়ে আনতে গেলে যে যে জিনিসগুলি করতে হবে তার সব কিছুই এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে ডিজিজ স্ক্রিনিং, বেশি বেশি পরিমাণে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা এবং বিশেষ প্রশিক্ষণ। তো আমি যদি স্ক্রিনিংয়ের প্রশ্নে আসি, স্ক্রিনিং কখন করানো দরকার? আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিজ আর সিমটমসগুলো তখনই প্রিভ্যালেন্ট হয় যখন ডিজিজটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। তাহলে ডিজিজের প্রবণতাকে যদি কমিয়ে আনতে হয়, অবশ্যই যত তাড়াতাড়ি স্ক্রিনিং করা যায় তবেই ডিজিজ ফ্রিকোয়েন্সি আর ডিজিজ আইডেন্টিফাই বা ডায়াগনোসিস হবে এবং তা প্রতিকারের ব্যবস্থা হতে পারে। তো সেটাকে লক্ষ্য রেখে, সে কথা মাথায় রেখে ভারত সরকার কী করলো, যাদের বয়স 30 বছর বা তার বেশি তাদের জন্য রুটিন কিছু চেক আপের ব্যবস্থা করলো। কী ধরনের রুটিন চেক আপ? না, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভারত সরকারের আরেকটা প্রধান পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা। আপনি যদি লক্ষ্য করেন ভারতবর্ষে বর্তমান সময়ে দাঁড়িয়ে ইট ইজ অ্যারাউন্ড 1.73 লাখ এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। সো এটা ভারত সরকারের একটা বিশেষ উদ্যোগ হতে পারে। এই উদ্যোগ যদি আমরা সমগ্র ভারতবর্ষব্যাপী ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হয়তো ডিজিজের প্রবণতাটা অনেকটা কমে আসবে। তাছাড়া আরেকটা প্রধান দিক এই ভারতবর্ষের এই প্রকল্পের মধ্যে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে প্রপার প্রশিক্ষণ। তো কী প্রপার প্রশিক্ষণ? দেখা গেছে 14 লাখেরও বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী NCD স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা
এখানে রাখা হয়েছে। সো এই যে বিভিন্ন দিকগুলো এই প্রকল্পের বা এই উদ্যোগের মধ্যে রাখা হয়েছে। এখন আমরা আশা রাখছি যদি প্রত্যেকটা উদ্যোগ, প্রত্যেকটা দিক প্রপারভাবে প্রতিফলিত হয়, হয়তো ডিজিজের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। ধন্যবাদ স্যারকে আবারও। এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব যে ত্রিপুরার যে স্টার এনসিডিটা আছে, তার প্রকল্প যে আছে সে উদ্দেশ্যটা কি? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন। ভারত সরকারের উদ্যোগের সাথে সাথে আমাদের বর্তমান ত্রিপুরা সরকার এই অসংক্রামক রোগ প্রতিহত করার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে আমি যদি প্রধান পদক্ষেপ বলি তাহলে সেটা হচ্ছে একটা প্রকল্প, সেটাকে আমরা বলি স্টার এনসিডি প্রকল্প। সো আসলে স্টার এনসিডি প্রকল্প যে ফরমেশন সেটা কিভাবে হয়েছে, কাদের নিয়ে হয়েছে, সেখানে দেখা যায় 2024 সালে ত্রিপুরা সরকার এবং এইমস দিল্লি মিলে তাদের সাথে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর সহযোগিতায় আমাদের ত্রিপুরাতে এই প্রকল্প চালু হয়, যেটাকে স্টার এনসিডি প্রকল্প বলি। সো স্টার এনসিডি প্রকল্পকে আমরা অন্যভাবে যদি বলতে যাই সেটাকে বলা হয় স্ট্রেংথেনিং অ্যাম্বুলেটরি কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজ। এই প্রকল্প চালু আছে। এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্য আমি যদি আপনার সাথে তুলে ধরি, প্রথমে বলতে হয় সমন্বিত চিকিৎসা কেন্দ্র, সম্প্রদায় ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, তার সাথে আছে যত বেশি পরিমাণে পারা যায় রুগী সহায়তা সেবা কেন্দ্র স্থাপন করা, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব শুনি যেটার পজিটিভ ইম্প্যাক্ট অনেক বেশি, যেটা আমাদের স্টার এনসিডি প্রকল্পে স্থান পেয়েছে, সেটা হচ্ছে টেলিমেডিসিন অ্যান্ড ডিজিটাল পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা। সো এগুলি সবগুলোই আমরা দেখতে পেয়েছি স্টার এনসিডি প্রকল্পে রাখা হয়েছে। এবং সেটা শুধুমাত্র যে ত্রিপুরা সরকারের একটা পদক্ষেপ সেটা বললে ভুল হবে। অবশ্যই ত্রিপুরা সরকার এই পদক্ষেপ নিতে গিয়ে অবশ্যই সাহায্য নিয়েছে এইমস দিল্লি থেকে, এবং যারা অসংক্রামক রোগ নিয়ে সবথেকে বেশি কাজ করে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের সহায়তায় আমাদের ত্রিপুরাতে স্টার এনসিডি প্রকল্প গড়ে উঠেছে। আমরা আশা রাখছি এই স্টার এনসিডি প্রকল্প যদি প্রপার বাস্তবায়ন হয়, হয়তো এনসিডি বা অসংক্রামক রোগের যে প্রবণতা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি সেটা আগামী দিনে হয়তো কিছুটা কমে আসবে। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে এরপরে আবারও জেনে নেব যে অসংক্রামক রোগ মোকাবিলায় প্রধান চ্যালেঞ্জগুলি কী কী? হ্যাঁ, আমি আমার কথার মাধ্যমে হয়তো কথাগুলো অনেকবার বলার চেষ্টা করেছি যে অসংক্রামক রোগ মোকাবেলাটা সম্পূর্ণ ডিপেন্ড করছে, নট সম্পূর্ণ, কিছু অংশ ডিপেন্ড করছে আমাদের উপরে, কারণ অসংক্রামক রোগের পিছনে কিছু মডিফাইবল ফ্যাক্টরস আমরা দেখতে পেয়েছিলাম। সো সেটার উপর ভিত্তি করে আমি বলবো চ্যালেঞ্জ তো কিছু থাকেই। সো প্রধান চ্যালেঞ্জগুলো আমি বলি, ঝুঁকিপূর্ণ আচরণ বলতেই পারি। সবথেকে আরেকটা প্রধান দিক যে অর্থনৈতিক যে বোঝা, সেই বোঝাটাও এই ডিজিজ ডেভেলপমেন্টের পেছনে একটা প্রধান কারণ বলে আমরা মনে করি। আর যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো, এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যত সময় গড়ে না উঠবে তত সময়ে এই রোগ থেকে প্রতিকার পাওয়ার মতো রাস্তা হয়তো আমরা খুঁজে পাবো না। তো এগুলো প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। বাট চ্যালেঞ্জ যেহেতু আছে, যদি আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাই তাহলে হয়তো আগামী দিনে এই ডিজিজ হওয়ার প্রবণতা কিছুটা কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে স্যারের কাছে আবারও আরেকটি প্রশ্ন, আমাদের সময় অনেক শেষের দিকেই আমরা চলে এসেছি, তো স্যারের কাছে শেষ একটা প্রশ্ন আবারও করতে চাই। তো এই সংক্রামক রোগের প্রতিরোধের জন্য আপনি কি সাজেশান দেবেন? দেখুন, সাজেশান অ্যাজ সাচ আমি বলবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই এনসিডি নিয়ে খুব বেশি পরিমাণে গবেষণা হচ্ছে। সো আমাদের ত্রিপুরাও তার ভারতবর্ষের বাইরে নেই। সো আমি যতটুকু জানতে পারি ত্রিপুরার ক্ষেত্রেও
অনেক গবেষকই আছেন বিভিন্ন ধরনের বিষয়ের উপর গবেষণা করছে, তার মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ নিয়েও অনেকেই গবেষণা করছে। সো বেশি পরিমাণে গবেষণা করা এবং গবেষণালব্ধ ফলের উপর ভিত্তি করে ত্রিপুরা সরকার এমন কিছু সিদ্ধান্ত যদি নেয় যেটা ডিজিজ ফ্রিকোয়েন্সি কমিয়ে আনার ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো মুদ্রা কথা বেশি পরিমাণে গবেষণা করা এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি এর ব্যবস্থা করা এবং প্রপার সচেতনতার ব্যবস্থা করা, তাহলে হয়তো এই ডিজিজ হয়তো কমিয়ে আনা যেতে পারে। ধন্যবাদ স্যারকে আবারও। তো স্যারকে আবারও ধন্যবাদ জানাবো যে আমাদের পজিটিভ বার্তার পর্দায় আসার জন্য, ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আশা করব আগামী দিনেও স্যার আমাদেরকে আবারও সময় দেবেন আমাদের এরকম মূল্যবান তথ্য দেওয়ার জন্য। তো স্যারকে বলবো স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। ধন্যবাদ।